ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি শচীন্দ্রনাথ দত্ত রচিত উট পাখি কবিতাটি নিয়ে আলোচনা করব। উট পাখি কবিতাটি নিয়ে আলোচনা করার আগে আমি কবি শচীন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু বলে নিচ্ছি। 20 শতকের এবং 30-এর দশকের যে 5জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন অন্যতম। সংস্কৃত, বাংলা সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য তার মতো বিস্তীর্ণ জ্ঞান ভারতে বিরল ছিল। 1901-এর 30শে অক্টোবর কলকাতার হাতিবাগানে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম হীরেন্দ্রনাথ দত্ত কলকাতা হাইকোর্টের প্রসিদ্ধ অ্যাটর্নি ছিলেন, জাতীয়তাবাদী নেতা এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। মায়ের নাম ছিলেন ইন্দুমতী বসু মল্লিক। 1914 থেকে 17 পর্যন্ত কাশী থিওসফিক্যাল হাই স্কুলে সুধীন্দ্রনাথ অধ্যয়ন করেন। পরে ওরিয়েন্টাল সেমিনারি থেকে ম্যাট্রিক পাশ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে 1922 সালে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য ও আইন বিভাগে ভর্তি হন। 1929-এর ফেব্রুয়ারি ও ডিসেম্বরে রবীন্দ্রনাথ ও সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জাপান এবং ইউরোপ ভ্রমণ করেন। 1931 সালে পরিচয় পত্রিকা সম্পাদনা শুরু করেন। স্টেটসম্যান এবং সরোজ বসুর লিটারেরি কাগজের দায়িত্ব পালন করেন। 1957 থেকে 1959 শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1959 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন। 1960 সালের 25শে জুন তার মৃত্যু হয়। সুধীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কুকুর, যা 1928 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ তন্ত্রী, যা 1930 সালে প্রকাশিত হয়। তারপরে প্রকাশিত অর্কেস্ট্রা 1935, ক্রন্দশী 1937, উত্তর ফাল্গুনী 1940, সংবর্ত 1953 এবং দশমী 1956 সালে প্রকাশিত হয়। জীবনানন্দ দাশ সুধীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশাকরোজ্জ্বল চেতনা, সর্বব্যাপী নাস্তিকতা, দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা ও তীক্ষ্ণ বুদ্ধিবাদিতার কবিতার তার ভিত্তিভূমি ছিল। উট পাখি কবিতায় কবি মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি রূপে উট পাখিকে দাঁড় করিয়েছেন। উট পাখিকে কেন্দ্র করে সমাজের কথা বলেছেন। উট পাখি কবিতাটি ক্রন্দশী কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1937 সালে প্রকাশিত হয়। অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে আমরা যে আবেগের ক্ষণস্থায়ী প্রেমের এক চিরস্থায়ী আরতি দেখতে পেয়েছিলাম, ক্রন্দশী কাব্যগ্রন্থের কবিতাগুলিতে তা অনুপস্থিত। এই কাব্যের কবিতাগুলিতে আছে রূঢ়, নিষ্ঠুর, হিংস্র, উন্মত্ত জগতের প্রতি কবির দৃষ্টিপাত। এখানে দেখা গেছে অসহিষ্ণু প্রতিবাদ, মর্মান্তিক হতাশা, কখনো বা নিষ্ফল স্বপ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল ছায়া সেই সময় পৃথিবীতে ছেয়ে বসেছিল। 1939-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরের এক দশক প্রায় সমস্ত আধুনিক কবির রচনায় উঠে এসেছে সমাজের কথা, যে সমাজে মানুষকে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। বিশ্বযুদ্ধ, ব্ল্যাকআউট, দাঙ্গা, মন্বন্তর, সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দুমুঠো অন্নের জন্য সংগ্রামের কাহিনী কবিদের কবিতায় উঠে এসেছিল। তাই ক্রন্দশী কাব্যগ্রন্থে বিশ্বযুদ্ধ যখন আগত, প্রায় পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ যখন যুদ্ধে লিপ্ত হতে শুরু করেছে, সাম্রাজ্যবাদী শক্তি দেশ লুট করার নেশায় শক্তিহীন দেশগুলোর উপর আক্রমণ শুরু করেছে, সেখানে কবি সুধীন্দ্রনাথের উটপাখি কবিতায় আমরা দেখি সমাজের এক বিধ্বস্ত চিত্র। একটি পাখি যার মুখে ভাষা নেই, মনে আবেগ নেই, তাকে কবি রূপক হিসাবে ব্যবহার করেছেন। আমাদের এই ক্ষয়িষ্ণু সমাজের বর্ণনায় উট পাখি যেন অতি জীবন্ত এক মানব সত্তা। কবিতাটি পড়তে পড়তে আমরা ভুলে যাই কবি কাকে সম্বোধন করছেন, উট পাখিকে না আমাদের সমাজকে। উট পাখি এখানে শুধু প্রতীক, আসলে কবি সমাজের প্রতিরূপে সমাজকেই দোষী করছেন। আমাদের ক্ষয়িষ্ণু সমাজকে রূপকের আড়ালে রেখে উট পাখির মাধ্যমে কবি যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তা এখানে কবিতাটির আলোচনায় আমি বিস্তৃত করব। তাহলে এসো কবিতাটি আমরা দেখি এবং কবিতাটির আলোচনাটা শুনে নাও। উট পাখি, কবি সুধীন্দ্রনাথ দত্ত।
আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুজে আছো তবে মিছে চলে? কোথায় লুকোবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়া মৃগে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পালাবে ছুটবে বা আর কত, উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। কবি এখানে উট পাখিকে বলছেন যে তুমি কি আমার কথা শুনতে পাও না? যে কবির কথা কি উট পাখি শুনতে পায় না? কেন মিছে ছলে মুখ গুজে রয়েছে? উট পাখি হলো মরুভূমির পাখি। মরুভূমির ঝড় থেকে বাঁচার জন্য উট পাখি বালির স্তূপের মধ্যে মুখ গুজে থাকে। উট পাখির রূপকে আমাদের সমাজে কবি বলছেন যে ছলনা করে মুখ গুজে থেকে লাভ নেই। ধুধু মরুভূমিতে উট পাখি কোথায় লুকোবে? সেখানে যে বিস্তীর্ণ মরু, বালি আর বালি, সেখানে গাছপালা নেই, সেখানে কোনো ছায়া দানেরও কোনো জিনিস নেই। গাছপালা যেন সব ক্ষয়ে ক্ষয়ে মরে গেছে, তাই ছায়াটুকুও নেই। পদতলে শুধু ধুধু বালির অগ্নিকুণ্ড। মরুভূমি থাকলে সেখানে মরীচিকাও দেখতে পাওয়া যায়। দূর থেকে মরীচিকা দেখলে মনে শান্তি পাওয়া যায়, কিন্তু কাছে গেলে মরীচিকা তো মরুভূমিতেই পরিণত হয়। তবু দিগন্তে মরীচিকার যে আবেশ, তাও নেই। নির্বাক আকাশ, যে আকাশে কোনো জীবের চঞ্চলতা নেই। নীল আকাশ ধুধু করছে এক নির্মম মহাকাশের ছবি। নিষাদের মন মায়ামৃগে মজে নেই। ধুধু মরুভূমিতে কোনো শিকারীরও দেখা পাচ্ছে না। নিষাদ হলো বৈদিক যুগের এক অনার্য জাতি, যারা বনে জঙ্গলে বাস করত এবং পশু পাখি শিকার করে খেত। শিকারের দ্বারা ধ্বংস হতে হতে উট পাখি আজ পৃথিবী থেকে বিলুপ্ত প্রায় হয়ে গেছে। নিষাদের মন মায়ামৃগে মজে নেই। ধুধু মরুভূমিতে কোনো শিকারীর শিকার করার ইচ্ছা নেই, যে শিকারের জন্য উট পাখির খোঁজ করে। উট পাখি ছাড়া তার গতি নেই। কবি উট পাখিকে বলেছেন শিকারীর হাত থেকে সে কোথায় পালাবে, আর কত ছুটে ছুটে বেড়াবে এই ধুধু বালি প্রান্তরে। এই উদাসীন বালি তার পদরেখা ঢেকে দিতে পারবে না। শিকারী তাকে অনুসরণ করবেই। তার যত বাল্য বন্ধু আছে তারা কেউ বেঁচে নেই। উট পাখি এখন পৃথিবী থেকে প্রায় লুপ্তপ্রায়। সেই উট পাখি এখন অসহায়, একা। কবিতায় উট পাখিকে রূপক হিসাবে ব্যবহার করে আমাদের সমাজের পরিবেশকে আঘাত এনেছেন। কবিতাটি যে সময়ে লেখা, সে সময় আমাদের দেশে ইংরেজ শাসন কাল। দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার আশায় কত বীর সৈনিকের মৃত্যুবরণ করেছেন। কবি জানতেন না দেশ একদিন স্বাধীন হবে, সমাজের ক্ষয়িষ্ণুতা চলে যাবে। কবি যে সময় কবিতাটি লিখছেন সে সময় মানুষের মুখ বুজে থাকার সময় নয়, ছলনা করার সময় নয়, স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতায় বেড়াজালে আবদ্ধ থাকারও সময় নয়। ইংরেজ শাসনের অত্যাচারে মানুষ এতটাই ক্ষয়ে ক্ষয়ে গেছে যে আশার ছায়াটুকুও যেন তখন মরে গেছে। এক মরুভূমির মতো ক্ষয়িষ্ণু সমাজে পরিণত হয়েছে। সেখান থেকে আর কিছু পাওয়ার নেই। 200 বছরের ইংরেজ শাসন আমাদের দেশকে, আমাদের সমাজকে মরুভূমিতে পরিণত করেছে। সেখানে যেন মরীচিকাটুকু দেখারও আশা নেই। সামনে আছে শুধু নির্বাক বা ভাষাহীন নীল এক নির্মম মহাকাশ। সে মহাকাশের আলো ক্ষয়িষ্ণু পৃথিবীকে বাঁচার আশা দিতে পারে না। তাই কবি বলছেন যে নির্মম মহাকাশ। কবি এই সমাজের মানুষদের বলেছেন তারা কোথায় পালাবে? পালানোর রাস্তা সব বন্ধ। পালিয়ে গিয়ে ছুটে বেরিয়ে কোনো লাভ হবে না। তাতে এই সমাজ অন্ধকারে পরিণত হচ্ছে। অত্যাচারী শাসিত শক্তির বিরুদ্ধে লুকিয়ে না থেকে সমাজকে গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। যারা তোমার পুরাতন বন্ধু তারা আর নেই। দেশকে স্বাধীন করার যুদ্ধে তারা আজ মৃত। সেই সব মহান মানুষেরা আর নেই। তোমাকে বাঁচতে হবে একা। তারা তোমাকে বাঁচাতে আসবে না। এই পৃথিবীতে তুমি অসহায়, একা। সমাজকে বাঁচাতে, সমাজে টিকে থাকতে হলে তোমাকে একা লড়তে হবে। প্রথম পাড়াটিতে কবি যেন এই সত্যই বলতে চেয়েছেন। এবার দ্বিতীয় প্যারাটিতে দেখো, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, সিক্তা সাগরে সাধের তরুণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নব সংসার পাতিগে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে, মিলবে সেখানে অনন্ত নোনা জল।
খসবে খেজুর মাটির আকর্ষণে। কবি উট পাখিকে বলছেন যে ফাটা ডিমে তা দিয়ে কোনো ফল পাওয়া যাবে না। মনস্তাপ করলেও সেই ফাটা ডিম আর জোড়া লাগবে না। আমাদের এই ক্ষয়িষ্ণু সমাজে টিকে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। এই সমাজকে গড়ে তুলতে ফাটা ভঙ্গুর সমাজ থেকে কোনো সুফল, কোনো ভালো হতে পারে না। যদি মনস্তাপ করবে তো সেই ফাটা সমাজ ঠিক হবে না। শেষ হতে হতে একেবারে শেষ হয়ে যাবে সেই সমাজ। অখিল ক্ষুধা এবার কি নিজেকে খেতে হবে? ফাটা ভঙ্গুর সমাজ থেকে যখন ফলের আশা করা যাবে না, মনস্তাপ করলে সেই ভাঙা সমাজ জোড়া লাগবে না, তবে কি এবার নিজের মৃত্যু অনিবার্য? আগাগোড়া শুধু শূন্যে চললে সমাজের ভাঙন জোড়া লাগে না। সমাজ থেকে দূরে সরে গিয়ে স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে শূন্যে ভেসে থাকলে সমাজের ভাঙন আটকানো যাবে না। কবি এবার উট পাখিকে বলছেন তার চেয়ে আজ আমার যুক্তি মানো। কবি একটি যুক্তি দিচ্ছেন, সেটি মেনে চলতে বলছেন। সিক্তা সাগরে সাধের তরণী হও। সিক্তা হলো মরুসাগর। সাগরের তরণী হতে বলছেন উট পাখিকে, সাধের তরণী, সাধ করে তরণী হও। তোমার তরণী মানুষের আনাগোনা যাবে, সেখানে তাদের কাজকর্ম তোমাকে কেন্দ্র করে চলবে। তুমি তো উট পাখি, মরুদ্বীপের সব খবর তোমার জানা, বিপদের কথাও তুমি আগে থেকে বুঝতে পারবে। তেমনই স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজের মানুষদের কবি এক উপদেশ দিচ্ছেন। বলছেন যে সমাজকে তিনি তরুণীর সাথে তুলনা করছেন। বলছেন সমাজের মানুষের মধ্যে নেমে এসে সাধ করে তরুণী হও। মানুষ যদি তরুণীর হাল শক্ত করে ধরে রাখে, তবে গড়ে উঠতে পারে একটি সৃষ্টিশীল ভবিষ্যৎমুখী সমাজ। কারণ সমাজের মানুষ সমাজের চারপাশের অবস্থা পরিবেশ ভালো করেই জানে। তরুণীর হাল ধরে বিপদ উপস্থিত হলে সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা তাকেই বের করতে হবে। উট পাখি যেমন মরুদ্বীপের সব খবর সম্বন্ধে জানে এবং বিপদের আভাস তার সবসময় জানা থাকে না, সমাজের মানুষও সমাজের হালচাল সম্বন্ধে কিছুটা জানে এবং কিছুটা অনভিজ্ঞ, সবটা তার জানা নেই। কবি এবার উট পাখিকে বলছেন আবার নতুন করে সংসার পাততে। পুরনো নিয়ে মনস্তাপ করলে তা আর জোড়া লাগবে না। তার চেয়ে নতুন করে আবার জীবন শুরু করো কোনো এক নিভৃত জনমানবহীন কণ্টকাবৃত বনে। সেখানে মরুভূমির মতো নিভৃত কণ্টকময় বা কাঁটাযুক্ত গাছপালার বন থাকবে। সেখান থেকে ফসল পাবে, নোনা জলও সেখান থেকে পাবে। আর কণ্টকাবৃত মরুভূমি থেকে পাওয়া যাবে খাদ্যের যোগান, খেজুর। কবি মানব সমাজকে বলছেন যে এই ক্ষয়ে যাওয়া সমাজ থেকে যখন কিছু পাওয়ার আশা নেই, তখন আবার নতুন করে সমাজ গড়ো, নতুন ঘর বাঁধো। সেই নতুন সমাজ থেকে উৎপন্ন হবে নতুন প্রতিভা, যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সমাজের ফসল তারাই হবে। কবি এখানে নতুন পথের দিশারি, পুরাতন সব কিছুকে ঝেড়ে ফেলে, মুছে সামনে ফেলে পুরাতন সব কিছুকে কবি ঝেড়ে ফেলতে বলছেন, মুছে ফেলতে বলছেন, সামনে এগিয়ে গিয়ে নতুন সমাজ গড়ার ডাক দিয়েছেন। নৈরাশ্যবাদী কবি সুধীন্দ্রনাথ রূঢ় বাস্তবের পথ থেকে সরে এসে সমাজের মানুষকে আশার বাণী শুনিয়েছেন। কিভাবে নতুন সমাজ গড়ে তুলবে তার বিধান তিনি দিয়েছেন। পরের প্যারায় কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা, ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা, ছাড়তে তোমার অনাবশ্যক ডানা, ভূমিতে চড়ালে অকালি পালকগুলি, শ্রমণ শোভন বিজন বানাবো তাতে, উধাও তারার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে, তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্লব যাবে না ভাবনা মিশি, সে পাড়া জুড়ানো বুলবুলি নও তুমি, বর্গির ধান খায় সে 29-এ। কবি বলছেন যে এই প্যারাতে এবার কবি বলছেন, কবি উট পাখিকে এবার মুক্ত জীবন দিতে চান। কোনো কল্পলতার বেড়ার আড়ালে আবদ্ধ হয়ে থাকা নয়, কোনো লোহার খাঁচাতেও আবদ্ধ নয়। উট পাখির ডানা ছেঁটে পালকগুলো নেওয়ার কোনো ক্রেতাও আর থাকবে না, বরং তার পালকগুলো মাটিতে ছড়িয়ে শ্রমণ শোভন বিজন বানানো হবে। বিজন হলো চামর বা পাখা। উট পাখির পালক দিয়ে সুন্দর পাখা বানানো হবে। উট পাখির ডানা ছেঁটে নিয়ে যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কবি ক্ষোভ প্রকাশ করেছেন। উট পাখির সামনে ঝুমঝুমি বাজিয়ে উট পাখিকে ভুলিয়ে যারা তার ডানা ছেঁটে নিয়ে ব্যবসা করে তাদের লোভ আর থাকবে না। উট পাখি এখন মুক্ত ও স্বাধীন। কবি উট পাখিকে বুলবুলি পাখি বলেও মনে করছেন না, যারা অপরের সম্পদ লুট করে।
বর্গীরা যখন এদেশে এসেছিল তখন তাদের জমিতে চাষিরা যে ধান উৎপন্ন করত, বুলবুলি এসে সেই ধান নষ্ট করত। চাষিদের খাজনা তখন ঋণ হয়ে যেত। বর্গীরা এদেশের মানুষদের বন সম্পদ ধন সম্পদ অনেক লুট করে নিত, অসহায় মানুষদের কাছ থেকে কঠোরভাবে খাজনা আদায় করত তারা, এবং তাদের মেরেও ফেলত। 1929 সালের এই ঘটনা কবি কবিতায় এনেছেন। আগের প্যারাতে যেমন কবি বলেছেন যে অবক্ষয়িত সমাজ থেকে দূরে সরে গিয়ে নয়, এই সমাজের মধ্যে আবার নতুন সংসার পেতে নতুনভাবে জীবন শুরু করতে হবে। এই প্যারাতে কবি বলছেন যে সেই সমাজে হবে মুক্ত, কোনো বাঁধন তাতে থাকবে না, সেখানে থাকবে না কোনো লোভী মানুষ, স্বার্থপর মানুষ, যারা শুধু সৃষ্টি নয় ধ্বংস করে। লোভহীন মানুষের কথা, স্বার্থহীন সুন্দর সমাজের সৃষ্টি হবে। এই প্যারাটির মূল উপজীব্য যেন এটি। পরের প্যারাতে কবি বলছেন যে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে, অতএব এসো আমরা সন্ধি করে, প্রত্যুপকারের বিরোধী স্বার্থ সাধি, তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। কবি এখানে বলছেন এই যে অবক্ষয়ী সমাজ, যেখানে পরাধীন মানবজাতি স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত, কত বিপ্লবী জীবনহানি, দেশে সমাজে কোনো স্থিতি নেই, কোনো অভিভাবক নেই, কার কথা কে শুনবে? সমাজের এই ধ্বংসের দায়ভার কার উপর বর্তাবে? কবি নিজেও এই সমাজ ধ্বংসের জন্য দায়ী। সমাজ ধ্বংসের দায় কেউ ঝেড়ে ফেলে দিতে পারে না, প্রত্যেকে সমান দোষী। কবি, উটপাখি, আমরা সবাই। তবে সবচেয়ে বেশি দায়ী সেই শাসক শ্রেণীরা, যারা শুধু লুট করতে জানে, তারা তাদের পাওনা আগে আদায় করে নিয়েছে। মানুষের থেকে মানুষকে ঠকিয়ে, মানুষকে অত্যাচারিত করে এই স্বার্থপর শ্রেণী সর্বস্ব দখল করে নিয়েছে। তারা যে ঋণ করে গেল সমাজের কাছে, সেই ঋণ তো মেটাতে হবে, নয়তো ঋণের ভারে তো সমাজ বিপর্যস্ত হয়ে পড়বে। ওই ঋণ মেটানোর ভার রয়েছে সমাজের স্বার্থহীন শোষিত মানুষদের উপর। তাই কবির কাছে এই সমাজ অসহ্য লাগে। কেউ যদি অন্ধ হয়, সমাজের অবক্ষয়তা দেখেও চোখ বন্ধ করে নেয়, তবে সে অবক্ষয়ী সমাজের ভাঙন বন্ধ হবে না। কবি উটপাখিকে বলছেন যেন কবিকে এড়িয়ে না চলে। প্রথম পাড়ায় উটপাখিকে বলেছিলেন, কোথায় পালাবে, ছুটবে বা আর কত, এই দুর্বিপাকের সময় ভ্রান্তি বিলাস চলে না। অর্থাৎ কবি সমাজের মানুষদেরও বলছেন কেউ কাউকে যেন এড়িয়ে না চলে, প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে থাকে। একা থাকলেই, স্বার্থপরভাবে থাকলে নিজের ক্ষতি হবে। তাই অবক্ষয়ী সমাজে দুর্বিপাকের সময় বিলাসিতা চলে না। তাই কবি বলছেন যে অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। প্রত্যুপকার হলো প্রত্যেকে যাতে প্রত্যেকে উপকারে আসে, কিন্তু নিজের স্বার্থ নিয়ে অবিচল থাকা নয়, অপরের স্বার্থ দেখা প্রধান কর্তব্য হওয়া উচিত। তাই উটপাখির সাথে সন্ধি করে তাকে বলছেন যে সে যেন কবিকে লোকোত্তরে নিয়ে যায়, কবিও উটপাখিকে লোকায়তে বাঁধবেন। আসলে উটপাখি কবিতায় শেষ পাড়াতে কবি মানুষকে স্বার্থপরতা থেকে দূরে সরাতে চেয়েছেন। মানুষকে, মানুষে মানুষে যে ঘৃণা বিদ্বেষের জন্য সমাজে আজ ধ্বংসের মুখে, মানুষের আত্মরতি আত্মসুখ এ সমস্ত সমাজ ধ্বংসের মূলে। এর থেকে উদ্ধার পাওয়ার রাস্তাও কবি দিয়েছেন। বলেছেন মানুষে মানুষে সন্ধি করে বন্ধুত্ব করতে, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে। উটপাখি যেমন কবিকে লোকোত্তরে নিয়ে যেতে পারে, তেমনি মানুষও মানুষকে পারে কোনো এক অমৃতলোকে নিয়ে যেতে। সেখানে থাকবে না হানাহানি, ঘৃণা, বিদ্বেষ, স্বার্থপরতা। সে অমৃতলোকের বাসিন্দা হয়ে পৃথিবীর সকল মানুষ লোকায়তে বাধা পড়বে। সমগ্র উটপাখি কবিতা থেকে এটাই বোঝা যায় যে কবি এক অবক্ষয়ী ধ্বংসাত্মক সমাজের প্রতিনিধি, যুগ যন্ত্রণার অভিঘাতে জর্জরিত চেতনা সম্পন্ন মানুষের অসহায়তার প্রতীক উটপাখি। বিশ্বব্যাপী পরিবর্তনে সাধারণ মানুষের জানা নেই, সে শুধু উটপাখির মতো বালুকা সমুদ্রে মুখ গুজে পরিবর্তনের ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করতে চায়। কবি সমাজের এই শ্রেণীর মানুষদের বলেছেন তোমাদের পালাবার কোনো পথ নেই, শেষ পর্যন্ত কি নিজেকে ছিঁড়ে খাবে, তার চেয়ে নতুনভাবে সমাজ জীবন শুরু করো, কিছু ফসল সেখান থেকে পাবে। সমাজ থেকে দূরে সরে নয়, সমাজ থেকে মুখ লুকিয়ে থাকাও নয়, বা স্বার্থপরতার গণ্ডিতে আবদ্ধ থেকেও নয়। সমাজের মানুষের সাথে সন্ধি করে বন্ধুত্ব থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হলে নতুন সমাজ গঠন সম্ভব হবে। উটপাখির রূপকে কবি যেন এই বার্তাই দিতে চেয়েছেন।
কবি সুধীন্দ্রনাথ দত্তের কবি মানসে বোদলেয়ার, রিলকে, মালারমে এলিয়ট এবং রবীন্দ্রনাথ এদের প্রভাব ছিল। আর তিনি সচেতনভাবে মালার্মের কাব্য দর্শনকে অনুসরণ করেছেন। মালার্মের সংহত শব্দপ্রয়োগ, ব্যঞ্জনাময় প্রকাশভঙ্গি, শব্দের আবিধানিক অর্থকে অতিক্রম করে নতুনতন অর্থরূপে প্রকাশ করা সুধীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। উটপাখি কবিতায় আমরা যে এই লাইনগুলো দেখি, মালার্মের এই শব্দপ্রয়োগ বা প্রকাশভঙ্গির যেন আমরা সেটা অনুভব করি প্রত্যেকটি লাইনে। বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে সুধীন্দ্রনাথ দত্ত রোমান্টিক কবি। তার প্রেমের কবিতায় আবেগের তীব্রতা, বাসনা, বেদনার অলঙ্ঘিত আচরণ, ব্যক্তিগত চিৎকার যার তুলনা আবহমান বাংলা সাহিত্যে আমরা খুঁজে পাব না। সুধীন্দ্রনাথ দত্ত দুর্বোধ্য নন, দুরূহ। অনেক নতুন নতুন শব্দ, অপ্রচলিত সংস্কৃত শব্দ কবিতায় তিনি ব্যবহার করেছেন। আমরা আবিষ্কার করি এত অজানা শব্দসমূহের প্রয়োগ নির্ভুল ও যথাযথ হয়েছে। পরিবর্তে অন্য শব্দ সেখানে ভাবা যেত না। তার কবিতার গঠন এমন যুক্তিনিষ্ঠ, এমন সুমিত তার বাক্যবিন্যাস, পংক্তিসমূহের পারম্পর্য এমন নির্বিকার এবং শব্দপ্রয়োগ এমন যথার্থ যে মাঝে মাঝে দুরূহ শব্দ ব্যবহার না করলে তার কবিতা এত সুন্দর হতো না। এমন ঘন সুশৃঙ্খলভাবে তার চরিত্র প্রকাশ পেত না। তার কবিতাকে কবি দিয়েছেন এমন এক শ্রবণ সুখ, সংগতি ও গাম্ভীর্য যাকে বাংলা ভাষায় অপূর্ব বললে বেশি বলা হয় না। তাহলে তোমরা সমগ্র উটপাখি কবিতার আলোচনাটি শুনলে। এই আলোচনাটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক করবে এবং বন্ধুদেরও শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।